আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং ইসলামী নার্সিং ভর্তি কোচিং সেন্টারে সকল ছাত্রছাত্রী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের বাংলা ক্লাস নেবেন কাউসার স্যার, রাজশাহী ইউনিভার্সিটি। এবং যারা আমাদের সাথে পূর্বে ক্লাসগুলো দেখেছেন ইসলামী নার্সিং ভর্তি পেজে, আজকেও ক্লাস দেখবেন। আশা করি সবার জন্য অনেক ভালো লাগবে এবং ক্লাস শেষ হওয়া পর্যন্ত আপনারা সবাই থাকবেন এবং সবার মতামত জানাবেন ক্লাস কেমন হচ্ছে, বা কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন কাউসার স্যারের ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ। স্যার প্লিজ আপনি শুরু করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইসলামী নার্সিং কোচিং ভর্তি কোচিং এর মহাপরিচালক জাহাঙ্গীর স্যারকে এত সুন্দর একটি আপনাদের সুব্যবস্থা করে দেওয়ার জন্য। যারা অফলাইনে ক্লাস করছেন তারা তো করছেনই, যারা অফলাইনে করতে পারেন নাই তারা অনলাইনে করতেছেন। ইনশাল্লাহ আজকে সুন্দর একটি ভালো ক্লাস হতে যাচ্ছে বা হবে। আমরা চেষ্টা করব সবার দিক থেকে সর্বোচ্চ কমেন্ট শেয়ারের মাধ্যমে আমরা যেন সবার জায়গায় থেকে এক স্থান থেকে অন্য স্থানে সর্বোচ্চ শেয়ার করতে পারি এবং সবাই যেন ক্লাসটা দেখতে পারি সুন্দর করে। আমরা আজকে ক্লাস নেব 1 নম্বর লেকচারে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। ক্লাসটা আমরা চেষ্টা করব যে সর্বোচ্চ ভালো করে নেওয়ার। আপনারা সবাই সহযোগিতা করবেন। সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু যদি কমেন্ট করে জানাইতেন আর কি। সবাই কে কোথায় থেকে দেখছেন এবং সবাই সঠিক সময় শোনা যাচ্ছে কি বা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাইলে খুব ভালো হয় আর কি। ঠিক আছে, ধন্যবাদ। মাহমুদা সুলতানা বলছেন জি স্যার। সুপরা খাতুন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমাদের ইসলামী নার্সিং কোচিং এর পরিচালক আলামিন স্যার বলছেন আছেন আমাদের সঙ্গে। আজকে আমরা শিখব বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, যেখান থেকে আমাদের প্রতি বছরই নার্সিং এবং অ্যাডমিশন সকল ক্ষেত্রেই বিভিন্ন জায়গায় অনেকগুলো প্রশ্ন আসে। এখান থেকে আমরা কিভাবে প্রশ্নগুলো পাবো এবং এই প্রশ্নগুলো সর্বোচ্চ কিভাবে আমরা সংগ্রহ করতে পারবো, কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসবে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা শেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আলামিন স্যার বলছেন আছেন। শোনা দেখা যাচ্ছে ভাই সঠিক? প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাসের দিকে একটু অংশগ্রহণ করলে দেখতে পাই আমরা প্রথমে লিখেছি বাংলা ও ব্যাকরণের আলোচ্য বিষয়, আমাদের 1 নম্বর বিষয়, যেখান থেকে আমাদের প্রতি বছর প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলো কিভাবে আসে, কোথায় থেকে আসে একটু ব্যাখ্যা শিখলে ভালো হবে। আর সেই প্রশ্নগুলো আজকে আমরা সবগুলো ডিটেলস আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, প্রথম প্রশ্ন বাংলা শব্দটি। প্রথম প্রশ্ন বাংলা শব্দটি, এই বাংলা শব্দটির ব্যাখ্যা কি, ব্যাকরণ শব্দটি কিভাবে সৃষ্টি হলো ও কি। প্রথম প্রশ্ন, আমরা একটু সবাই খাতা কলম সামনে নেব। আমরা সবাই খাতা কলম সামনে নিয়ে একটু নোট করার চেষ্টা করব এবং যখন যে প্রশ্নটা করব সেই প্রশ্নটার উত্তর সবাই সঠিক সময় দেওয়ার চেষ্টা করব, যেন আমরা ক্লাসটা বুঝতে পারছি কিনা সবাই কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, যদি কোনো শব্দের মাঝে অনিশ্বর থাকে তাহলে শব্দটি সন্ধি নিয়মে গঠিত হয়। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা প্রথম প্রশ্ন বলেছি কোন শব্দের মাঝে যদি অনিশ্বর থাকে শব্দটি সন্ধি নিয়মে গঠিত হয়। সন্ধিতে অনিশ্বরের জায়গায় ম লিখতে হয়। সন্ধিতে অনিশ্বরের জায়গায় ম লিখতে হয়। যদি আমরা ভাঙ্গি বাংলা শব্দটি তাহলে আমরা পাই বাম যোগ লা, বাম যোগ লা। তাহলে আমরা প্রথম প্রশ্ন পাইলাম। যদি কেউ প্রশ্ন করে বাংলা শব্দটি কি নিয়মে গঠিত, সন্ধি নিয়মে। সন্ধিতে অনিশ্বরের জায়গায় ম লিখতে হয়, ভাঙলে পাওয়া যায় বাম যোগ লা। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি সেম আরো কিছু শব্দ ভাঙ্গি, আমরা যদি বলি সংগ্রাম, তাহলে আমরা দেখে নিয়েছি কোন শব্দের মাঝে অনিশ্বর থাকলে শব্দটি সন্ধি নিয়মে গঠিত। সন্ধিতে অনিশ্বরের জায়গায় ম লিখতে হয়। যদি আমরা ভাঙ্গি তাহলে সম যোগ গ্রাম। আবার আমরা যদি ভাঙ্গি সংসার তাহলে সম যোগ সার। প্রিয় শিক্ষার্থী,
তোমাদের কাছে সকলের কাছে প্রশ্ন, আমরা তাহলে এবার একটি অ্যান্সার করতে চাই। সংবিধান, সবাই কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করি। সংবিধানের সন্ধি বিচ্ছেদটা কি হবে? সবাই একটু কমেন্ট করি, দেখি সবার আগে কে প্রশ্নের উত্তরটা দিতে পারে। সবার আগে কে প্রশ্নের উত্তরটা দিতে পারে? সংবিধানের সন্ধি বিচ্ছেদটা কি হবে? তাহলে আমরা প্রথমে বলেছি কোন শব্দের মাঝে অনিশ্বর থাকলে শব্দটি সন্ধি নিয়মে গঠিত। সন্ধিতে অনিশ্বরের জায়গায় ম লিখতে হয়, ভাঙলে বাম যোগ লা। তারপরে আমরা শব্দ ভেঙেছি সংগ্রাম সমযোগ গ্রাম, সংসার সমযোগ সার। তাহলে সংবিধান এর শব্দটি কে আগে উত্তর দিতে পারি একটু চেষ্টা করি। সামান্তা ইসলাম বলেছে সমযোগ বিধান, ধন্যবাদ। উম্মে হাবিবা বলছেন বগুড়া শাখা থেকে আমাদের, ধন্যবাদ তাকে। আফসানা আক্তার বলতেছেন সমযোগ বিধান। সকলকে ধন্যবাদ, খুব সুন্দর উত্তর পারতেছেন। তাহলে আমরা আরেকটি শব্দ দেখি আমরা পারি কিনা। অহংকার, অহংকার এর সন্ধি বিচ্ছেদ তাহলে কি হবে? অহংকার, অহংকারের সন্ধি বিচ্ছেদটা কি হয়? সবাই একটু কমেন্টের মাধ্যমে উত্তরটা দেওয়ার চেষ্টা করি। অহংকারের সন্ধি বিচ্ছেদটা কি হয়? প্রিয় শিক্ষার্থী, অহংকারের সন্ধি বিচ্ছেদ কি হবে? এটা সবাই যদি বলতে পারি। অহংকার, অহংকারের সন্ধি বিচ্ছেদ কি হয়? অহংকার, অহম যোগকার। জান্নাত বলতেছেন, শোভা বলছেন অহম যোগকার। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ আর সবাই কি সুন্দর করে অ্যান্সার দেওয়ার জন্য। তাহলে প্রথম প্রশ্ন, বাংলা শব্দটি আমরা জেনেছি সন্ধি নিয়মে গঠিত। সন্ধিতে অনিশ্বরের জায়গায় ম লেখে, ভাঙলে পাওয়া যায় বাম যোগ লা। প্রিয় শিক্ষার্থী, এবার দ্বিতীয় প্রশ্ন, ব্যাকরণ শব্দ। মনে রাখবা কোন শব্দের মাঝে যদি র থাকে, আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে প্রচুর সবচেয়ে বেশি যে যত পারি শেয়ার করব, সবাই যেন দেখার সুযোগটা পাই। এই ক্লাসটা আজকে সবচেয়ে সর্বোচ্চ ক্লাস। এই ক্লাস যারা করবে তারা ব্যাকরণের যে আদার্স যে সাইড গুলো আছে সবগুলো ইনশাল্লাহ পারার সম্ভব হবে। আজকের ব্যাকরণের আলোচ্য বিষয় ক্লাস, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আমাদের বিগত সালে আসছে এবং এই ক্লাসটা থেকে আমরা আগামী যে ক্লাসগুলো নেব সেগুলো থেকে অনেক সহজ হবে। সুতরাং আমরা চেষ্টা করব সবচেয়ে বেশি যে যত পারা যায় শেয়ার করার জন্য। প্রিয় শিক্ষার্থী, বলেছি ব্যাকরণ শব্দটি কোন শব্দের মাঝে যদি র থাকে তাহলে শব্দটি প্রত্যয় নিয়মে গঠিত হয়। আমি আবারও বলি, কোন শব্দের মাঝে যদি র থাকে শব্দটি প্রত্যয় নিয়মে গঠিত হয়। প্রত্যয়ে র রেফ গ্রহণ করে না, প্রত্যয়ে র রেফ গ্রহণ করে না, আগের বর্ণে রিকার হয়। আবারও বলি, কোন শব্দের মাঝে যদি র থাকে শব্দটি প্রত্যয় নিয়মে গঠিত। প্রত্যয়ে র রেফ গ্রহণ করে না, আগের বর্ণে রিকার হয়। তাহলে আমরা যদি ব্যাকরণ শব্দটি ভাঙি তাহলে আমরা পাই কি? দেখো প্রিয় শিক্ষার্থী, ব্যাকরণ শব্দটি ভাঙলে আমরা পাই বি যোগ আ যোগ ক্রি যোগ অন। প্রিয় শিক্ষার্থী, রয়ের আগের বর্ণ ক। অনেক শিক্ষক আমাদের শিখাইছেন যে ব্যাকরণ শব্দটি ভাঙলে এটা পাওয়া যায়, কিন্তু আজকের বিষয় তোমাকে মনে রাখতে হবে কোন শব্দের মাঝে র থাকছেই মানে শব্দটি প্রত্যয় নিয়মে গঠিত। প্রত্যয়ে র রেফ গ্রহণ করে না, আগের বর্ণে রিকার। তাহলে আমরা ভেবেছি রয়ের আগের বর্ণ ক আর কটাকে কি কার করতে হবে? রিকার করতে হয়। মনোযোগ দিয়ে দেখো, ব্রি আছে আ, রয়ের আগের বর্ণ ক ক্রি, বাকি থাকে অন, বসাইছি। এবার যদি আমি বলি কারক শব্দটি তাহলে কি নিয়মে গঠিত হয়? প্রিয় শিক্ষার্থী কমেন্ট করো সবাই, কারক শব্দটি কি নিয়মে গঠিত? প্রথম প্রশ্ন বলেছি কোন শব্দের মাঝে র থাকলে প্রত্যয় নিয়মে গঠিত। প্রত্যয়ে র রেফ গ্রহণ করে না, আগের বর্ণে রিকার, ভেঙ্গেছি বি যোগ আ যোগ ক্রি যোগ অন। তাহলে কারক শব্দটি কি নিয়মে গঠিত হয়? প্রশ্ন, কারক শব্দটি কিভাবে ভাঙা যায়? সবাই একটু চেষ্টা করো সর্বোচ্চ কারক শব্দটি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করার। আমরা দেখো, আমরা বলেছি বি যোগ আ যোগ প্রি যোগ অন। প্রশ্ন, ভাই ধাতু চিহ্ন আছে, এখানে ধাতু চিহ্ন আছে, আমরা এটা পরে বলবো, এর ব্যাখ্যা পরে আসবো। সবাই মনোযোগ দিয়ে মনে রাখবা, ক্রিয়ার আগে ধাতু চিহ্ন হয়, ধাতু চিহ্ন হয় না নামের আগে। তাহলে প্রশ্ন, কার আগে হয়? ক্রিয়ার আগে হয় না, কার আগে? নামের আগে। ক্রি, ক্রি একটি ধাতু, ক্রি হচ্ছে সংস্কৃত ধাতু। ক্রি ধি গম পট, ক্রি মানে করা,
করা, যে কোনো কাজ করাকে বলা হয় ক্রিয়া। ক্রিয়ার আগে হয় ধাতু চিহ্ন, তাই ক্রি এর আগে হবে ধাতু চিহ্ন। কারক শব্দটি আমরা যদি ভাঙ্গি তাহলে আমরা পাই ক্রি যোগ নক, প্রত্যয়ে অক থাকলে করতে হয় নক, তাই ক্রি যোগ নক। প্রথম প্রশ্ন, বাংলা শব্দটি ছিল সন্ধি নিয়মে গঠিত, সন্ধিতে অনিশ্বরের জায়গায় ম লেখো, ভাঙলে বাম যোগ লা। ব্যাকরণ শব্দটি প্রত্যয় নিয়মে গঠিত, প্রত্যয়ে র রেফ গ্রহণ করে না, আগের বর্ণে রিকার, ভাঙলে বি যোগ আ যোগ ধাতু কি যোগ অন, ধাতু চিহ্ন হয় ক্রিয়ার আগে, হয় না নামের আগে, অর্থাৎ ক্রিয়ার আগে হয় ধাতু চিহ্ন, হয় না নামের আগে, তাই ক্রি মানে করা। আমরা বলেছি সংস্কৃত ধাতু ক্রি ধি গম পট, ক্রি মানে করা, ধি মানে ধরা, গম মানে গমন করা, পট মানে পড়া। ক্রি একটি ক্রিয়া, তাই এর আগে চিহ্ন দিয়েছি ধাতু। আমরা যদি আবারও বলি কারক শব্দটি কি নিয়মে গঠিত, তাও বলতে পারি প্রত্যয়, কারণ কোন শব্দের মাঝে আমি বলেছি র গ্রহণ করে না, আর র থাকলে শব্দটি প্রত্যয় নিয়মে গঠিত হয়, তাই আমরা বলেছি কারক শব্দটি প্রত্যয়, ভাঙলে ক্রি যোগ নক। প্রিয় শিক্ষার্থী, এবার আসো ও। ওটা কি? ও হচ্ছে একটি অব্যয়, ও হচ্ছে একটি অব্যয়। অব্যয়ের ইংরেজি নাম আছে কনজাংশন, কনজাংশন। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটি জিনিস জেনে থাকবা, কোন ওয়ার্ড এর শেষে যদি সন থাকে পার্ট অফ স্পিচে হয় নাউন। কোন ওয়ার্ড এর শেষে যদি সন থাকে পার্ট অফ স্পিচে হয় নাউন। আমি বলেছি ও একটি অব্যয়, অব্যয়ের ইংরেজি নাম কনজাংশন, কোন ওয়ার্ডের শেষে সন থাকলে হয় নাউন। প্রথম প্রশ্ন, তাহলে আবারও বলি, বাংলা শব্দটি সন্ধি নিয়মে, সন্ধিতে অনিশ্বরের জায়গায় ম লেখা, ম লিখতে হয়, ভাঙলে বাম যোগ লা। ব্যাকরণ, কোন শব্দের মাঝে র থাকলে প্রত্যয় নিয়মে গঠিত, প্রত্যয়ে র রেফ গ্রহণ করে না, আগের বর্ণ রিকার, ভাঙলে বি যোগ আ যোগ প্রি যোগ অন। ব্যাকরণ অর্থাৎ ক্রিয়ার আগে ধাতু চিহ্ন হয়, নামের আগে হয় না, ক্রিয়ার আগে হয়, নামের আগে হয় না। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রশ্ন আসে ব্যাকরণ শব্দের অর্থ কি? প্রিয় শিক্ষার্থী, ব্যাকরণ শব্দের অর্থ কি? ব্যাকরণ শব্দের অর্থ কি? ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ, বিশেষভাবে বিশ্লেষণ, বিশেষভাবে বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটা প্রত্যেক বছর আসে, প্রশ্ন করে ব্যাকরণ শব্দের অর্থ কি? উত্তর হয় বিশেষভাবে বিশ্লেষণ। দ্বিতীয় প্রশ্ন, ব্যাকরণিক চিহ্ন কয়টি? ব্যাকরণিক চিহ্ন 4টি। 1 ধাতু, 2 সমান, 3 ছোট অংশ, 4 বড় অংশ। প্রশ্ন আসে ব্যাকরণিক চিহ্ন কয়টি? 4টি। ধাতু, সমান, ছোট অংশ, বড় অংশ। ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। অসংখ্য ধন্যবাদ সবাইকে। যে যেখান থেকে দেখছেন খুবই সুন্দর ক্লাসটা মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন, সেই সাথে চেষ্টা করবেন সবচেয়ে বেশি থেকে বেশি শেয়ার করার। আরো বেশি চেষ্টা করবেন যে ক্লাসটা যেন নোট করা যায়, এই ক্লাস থেকে যেন আমরা নতুন কিছু শিখতে পারি, এই নতুন কিছু শিখেই যেন আমরা নতুনত্বের দিকে ধাবমান হতে পারি। একটি জিনিস মনে রাখতে হবে, আমাদের জীবন থেকে একটি বছর চলে যাচ্ছে, 2024 সাল আমাদের আর ফিরে আসবে না। এই 24 সাল থেকে আমরা কি শিখেছি, 24 সাল থেকে আমরা কি অর্জন করেছি? প্রিয় শিক্ষার্থী, তুমি কি তোমার লাইফটাকে 24 সালটাকে সুন্দর করে তৈরি করতে পারছো, নাকি এই 24 সালটা তোমার জীবনের একটি খারাপ সময় গেছে? এই 24 সাল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই 24 সালটাকে আমাদের মনে রেখে আগামীর যে 25 সালটা আসবে সেটাকে সুন্দর করে আমাদের বাস্তবায়ন করতে হবে। মনে রাখতে হবে, মনে রাখবা সব সময় একটি কথা, আমরা যা করেছি, আমরা যা করব, তার মধ্যে আমাদের পার্থক্যটা সৃষ্টি করতে হবে। এই অ্যাডমিশন জগৎটা, অ্যাডমিশন টাইমটা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। আমরা যেন এই লাইফটাকে, এই সময়টাকে নষ্ট না করি, কারণ টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমাদের জীবন থেকে যে সময়গুলো চলে যাচ্ছে, এই সময়গুলো যেন আমরা আর ফিরে পাবো না, তবে আমাদের যা চলে গেছে তা সুন্দর করে ভালো কাজগুলোকে আঁকড়ে ধরে সামনের দিকে অগ্রসর হব। মনে রাখতে হবে এই সময়টাই আমাদের একটি গুরুত্বপূর্ণ সময়। অ্যাডমিশন সময়ে ধৈর্যের সময়, এই ধৈর্য যাই ধরবে তাই সফলতা হবে। আমরা মনে রাখবো ইন্নাল্লাহা মাস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলকে পছন্দ করেন। ধৈর্যশীল হতে হবে,
আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, যেন আমরা ধৈর্যশীলের সাথে পড়াশোনা করি। আমি যে স্বপ্ন আমাকে দেখাইছেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল, সেই স্বপ্নটা যেন আমি বাস্তবায়ন করতে পারি। আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারি, আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারি, আমি আমার নিজের স্বপ্ন পূরণ করতে পারি, আমি যেন একদিন ভালো কিছু অর্জন করতে পারি। তাই চেষ্টা করব আজকের ক্লাসটা সবাই নোট করার। যেগুলো শিখেছো সেগুলো তো শিখেছোই, যেগুলো শিখতে পারো নাই, যারা নতুন করে যুক্ত হয়েছো, যারা এই ক্লাসটা করতে পারো নাই, এই ক্লাসটা সুন্দর করে নোট করার। প্রয়োজনে আমরা একটু সময় দেব লেখার জন্য, এগুলো সুন্দর করে আবার লাইভ ক্লাসটা সুন্দর করে থেকে যাবে। ওখান থেকে আমাদের যেন সর্বোচ্চ চেষ্টা করব যে ভালো করে ভালো কিছু শিক্ষা অর্জন করতে। আমাদের যে দিনটা আজকে যাচ্ছে, এই দিনটা যেন সুন্দর করে পালন করতে পারি। এটাই যেন আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আমাদের সকলের মনের আশা যেন পূরণ হয়। আমরা যেন মহান রবের খুশির জন্যই নার্সিং পেশাটাকে বেছে নিয়ে, আমরা যেন মহান রবের খুশির জন্যই আমরা যেন ভালো কিছু একটা অর্জন করতে পারি। সবসময় মনে রাখতে হবে যে আমরা যা করি, আমরা যা করব আর যা করেছি সবকিছুই যেন মহান রবের জন্যই হয়। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি বলেছি ব্যাকরণ শব্দের অর্থ কি, বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ চিহ্ন চারটি: ধাতু, সমান, ছোট অংশ, বড় অংশ। এখন প্রশ্ন হচ্ছে, প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন, ভাই আমি বললাম ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ, এবার ব্যাকরণের আদি স্থান বলা হয় গ্রিস। ব্যাকরণের আদি স্থান, তোমাদের প্রশ্ন আসে ব্যাকরণের আদি স্থান কোথায়? ব্যাকরণের আদি স্থান গ্রিস। ব্যাকরণের আদি স্থান গ্রিস। ব্যাকরণের আদি স্থান হচ্ছে গ্রিস। এই প্রশ্নটা সবাই সুন্দর করে হাইলাইট করতে হবে, কারণ প্রশ্ন আসবে ব্যাকরণের আদি স্থান কোথায়। ব্যাকরণের আদি স্থান গ্রিস। ব্যাকরণ আদি স্থান গ্রিস। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় প্রশ্ন, এই প্রথম ব্যাকরণটা কিভাবে সৃষ্টি হলো? ব্যাকরণ কাদের মাধ্যমে সৃষ্টি হলো? এই ব্যাকরণটা কেন আমরা কোথায় থেকে পাইলাম? এই প্রশ্নগুলো জানা লাগবে। প্রথম ব্যাকরণ রচনা করেন পাণিনি। প্রথম ব্যাকরণ রচনা করেন পাণিনি। প্রিয় শিক্ষার্থী, প্রথম ব্যাকরণ রচনা করেন পাণিনি। পাণিনির ব্যাকরণ নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। প্রিয় শিক্ষার্থী, তার ব্যাকরণের নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। প্রথম প্রশ্ন, প্রথম ব্যাকরণ রচনা করেন পাণিনি, পাণিনির ব্যাকরণের নাম অষ্টাধ্যায়ী। তোমরা 9-10 একটি বইয়ে একটি কবিতা পড়েছো, নত্যবিধান আর সত্যবিধান। ওই নত্যবিধান সত্যবিধানের নত্যবিধান একটি কবিতা ছিল, চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন, বেনুবিনা কঙ্কন কণিকা স্থানোপন। এই কবিতার মাঝে থেকে তোমরা একটি শব্দ পেয়েছো পাণিনি। প্রশ্ন আসে পাণিনি কে ছিলেন? বৈয়াকরণ অর্থাৎ ব্যাকরণবিদ। পাণিনি ছিলেন ব্যাকরণবিদ। প্রথম ব্যাকরণ রচনা করেন পাণিনি। পাণিনির ব্যাকরণের নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা অ্যাসোমপাসাও। প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা অ্যাসোমপাসাও। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রত্যেক বছর একটা জিনিস ভুল করো, সেটা হচ্ছে এই বাক্য আর এই বাক্য, অর্থাৎ প্রথম বাক্য আর দ্বিতীয় বাক্যের মধ্যে পার্থক্য একটি শব্দ, সেটা হচ্ছে এখানে শুধুমাত্র র আছে, এই বাংলা আছে, আর এখানে কোনো বাংলা শব্দটি নেই। প্রিয় শিক্ষার্থী, দেখো প্রথম ব্যাকরণ রচনা করেন পাণিনি। পাণিনির ব্যাকরণের নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা অ্যাসোমপাসাও। এই ম্যানুয়েল দা অ্যাসোমপাসাও 1743 খ্রিস্টাব্দে পর্তুগিজ ভাষায়, ভাষার নাম পর্তুগিজ ভাষায় 1743 খ্রিস্টাব্দে পর্তুগিজ ভাষায় পর্তুগালের, দেশের নাম পর্তুগালের লিসবন শহরে
রোমান হরফে তার ব্যাকরণ রচনা করেন? প্রশ্ন, প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? ম্যানুয়েল দা অ্যাসুম্পাসাও। তিনি 1743 সালে পর্তুগিজ ভাষায় পর্তুগালের লিসবন শহরে রোমান হরফে তার ব্যাকরণ রচনা করেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটি জিনিস দেখতে পাচ্ছ যে প্রথম ব্যাকরণ রচনা করেন পাণিনির ব্যাকরণের নাম অষ্টাধ্যায়ী। প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা অ্যাসুম্পাসাও। তিনি ব্যাকরণ রচনা করেন 1743 সালে পর্তুগিজ ভাষায়, দেশের নাম পর্তুগাল, শহরের নাম লিসবন, রোমান হরফে। তিনি তার ব্যাকরণ রচনা করেন রোমান হরফে। প্রিয় শিক্ষার্থী, 3 নম্বর প্রশ্ন, ইংরেজদের মধ্যে প্রথম ব্যাকরণ রচনা করেন এন.বি. হ্যালহেড। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রশ্ন আসে, ইংরেজদের মধ্যে প্রথম ব্যাকরণ রচনা করেন কে? এন.বি. হ্যালহেড। তার ব্যাকরণের নাম হচ্ছে, তার পূর্ণ নাম হচ্ছে ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। এনবি এর পূর্ণরূপ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা একটু জিনিস দেখলে বুঝতে পারবো। প্রথম ব্যাকরণ রচনা করেন পাণিনি, প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা অ্যাসুম্পাসাও। তিনি 1743 সালে পর্তুগিজ ভাষায় পর্তুগালের লিসবন শহরে রোমান হরফে তার ব্যাকরণ রচনা করেন। ইংরেজদের মধ্যে প্রথম ব্যাকরণ রচনা করেন এন.বি. হ্যালহেড। এনবি এর পূর্ণরূপ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। এবার প্রিয় শিক্ষার্থী, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, যারা নার্সিং পরীক্ষার্থী তাদের জন্য মোস্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে বাঙালিদের মধ্যে প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। বাঙালিদের মধ্যে প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। এই রাজা, প্রশ্ন আসে, রাজা উপাধিটি দেয় কে? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী, বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। তিনি রাজা উপাধিটি দেয় মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে প্রশ্ন, ব্যাকরণের আদি স্থান কোথায়? একটু সবাই কমেন্টের মাধ্যমে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি। ব্যাকরণের আদি স্থান কোথায়? একটু সবাই চেষ্টা করি দ্রুত অ্যান্সার দেওয়ার। ব্যাকরণের আদি স্থান কোথায়? প্রশ্ন, আমরা ক্লাসটা লাইভেই, অর্থাৎ ক্লাসে মুখস্থ করার চেষ্টা করব। ক্লাস যেন আমরা লাইভেই মুখস্থ করে নিতে পারি, সেটা একটু চেষ্টা করব। মৃত্যু মোস্তফা বলেছেন গ্রিস, মাহফুজা খাতুন বলছেন গ্রিস, অসংখ্য ধন্যবাদ। অধরা বর্ষা বলছেন গ্রিস, ইমরান বলছেন গ্রিস, সজীব হোসাইন বলছেন, নীলপরি বলছেন, অ্যালেক্স বলছেন, শাকিলা খাতুন বলছেন। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। অদ্রিজা বলছেন, আফসানা মিম বলছেন, মীরা বলছেন, নাহিদা খাতুন, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দেখো, তাহলে আমরা প্রশ্ন, যদি বাঙালিদের মধ্যে প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। রাজা উপাধিতে দেয় মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। প্রিয় শিক্ষার্থী, এই রাজা রামমোহন রায়ের ব্যাকরণের নাম ছিল
গরীয় ব্যাকরণ। গরীয় ব্যাকরণ। গরীয় ব্যাকরণ। রাজা রামমোহন রায়ের ব্যাকরণের নাম ছিল গরীয় ব্যাকরণ। এই গরীয় ব্যাকরণ রচনা শুরু করেন 1826 সালে। 1826 সালে রচনা শুরু করেন, আর প্রকাশিত হয় 1833 সালে। 1833 সালে। 1833 সালে। প্রশ্ন দুইটার মধ্যে তোমরা কনফিউজ হয়ে যাও, সবাই একটু মনোযোগ দাও। রাজা রামমোহন রায়ের ব্যাকরণের নাম গরীয় ব্যাকরণ। গরীয় ব্যাকরণ রচনা শুরু করেন 1826 সালে। এটি প্রকাশিত হয় 1833 সালে। এটি প্রকাশিত হয় 1833 সালে। এরপরে আমরা প্রশ্ন আসলে যদি পাই, ব্যাকরণ মঞ্জুরি কে লেখেন? ব্যাকরণ মঞ্জুরি লেখেন ডক্টর এনামুল হক। ডক্টর এনামুল হক। ব্যাকরণ মঞ্জুরি লেখেন ডক্টর এনামুল হক। ব্যাকরণ মঞ্জুরি লেখেন ডক্টর এনামুল হক। ব্যাকরণ কৌমুদি লেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্যাকরণ মঞ্জুরি লেখেন ডক্টর ইনামুল হক। ব্যাকরণ কৌমুদি লেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রশ্ন আসে, খুবই গুরুত্বপূর্ণ। সবাই যারা নোট করতেছো তারা সবাই একটু নোট করবা, হাইলাইট করবা। শব্দ মঞ্জুরি লেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সবাই একটু গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আমাদের প্রিয় বড় ভাই সাগর আলী, তিনি উত্তর দিয়েছেন এনামুল হক। অদ্রিজা বলছেন, রিজবি বলছেন আক্তার। সুন্দর, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সবাই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই চেষ্টা করি একটু বেশি থেকে বেশি শেয়ার করার, কমেন্ট করি, চেষ্টা করি ক্লাসটাকে আগে সুন্দর করে বোঝার চেষ্টা করি। সবার আগে নিজেদের সহজ করে যে ক্লাসটা বোঝা যায় সেটা চেষ্টা করি আগে। প্রথম প্রশ্ন, ব্যাকরণ মঞ্জুরি লেখেন ডক্টর ইনামুল হক। দ্বিতীয় প্রশ্ন, ব্যাকরণ কৌমুদি লেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তৃতীয়, শব্দ মঞ্জুরি লেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। তিনি স্বাক্ষর করতেন। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দিলে বুঝতে পারবা। ব্যাকরণ কৌমুদি লেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শব্দ মঞ্জুরি লেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বাক্ষর করতেন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। তিনি তার বাবার দেওয়া নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। প্রিয় শিক্ষার্থী, ঈশ্বরচন্দ্র শর্মা নামে স্বাক্ষর করতেন। তার বাবার দেওয়া নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রিয় শিক্ষার্থী, ব্যাকরণ মঞ্জুরি লেখেন ডক্টর ইনামুল হক। ব্যাকরণ কৌমুদি লেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্যাকরণ শব্দ মঞ্জুরি লেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। তার বাবার দেওয়া নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রশ্ন, ব্যাকরণের আদি স্থান ছিল গ্রিস। প্রথম ব্যাকরণ রচনা করেন পাণিনি। পাণিনির ব্যাকরণের নাম ছিল অষ্টাধ্যায়ী। পাণিনি তার ব্যাকরণ লিখতেন সংস্কৃত ভাষায়। প্রিয় শিক্ষার্থী, আমরা একটি জিনিস দেখলে বুঝতে পারি, পাণিনি তার ব্যাকরণ লিখতেন সংস্কৃত ভাষায়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ 100% মনে রাখবা, 100% এই প্রশ্নটা আসবে। প্রথম বাংলা ভাষার মুদ্রাক্ষর খোদাই
খোদাই করেন, খোদাই খোদাই করেন কে? প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটা মনোযোগ দিয়ে মনে রাখবা, 100% আসবে। 100% পরীক্ষার হলে গেলেই প্রথম প্রশ্ন দেখতে পাবা, প্রথম বাংলা ভাষা মুদ্রাক্ষর খোদাই করেন কে? প্রথম বাংলা ভাষায় মুদ্রাক্ষর খোদাই করেন কে? চার্লস 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 উইলিকিন্স উইলিকিন্স চার্লস উইলিকিন্স চার্লস উইলিকিন্স। কিন্তু প্রশ্ন এটা নয়, প্রশ্ন আসবে বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ভাষার মুদ্রাক্ষর রচনা করেন বা খোদাই করেন কে? পঞ্চানন কর্মকার। পঞ্চানন কর্মকার। প্রিয় শিক্ষার্থী, একটু বুঝি। প্রথম বাংলা ভাষার মুদ্রাক্ষর খোদাই করেন চার্লস উইলিকিন্স। প্রিয় শিক্ষার্থী, তবে প্রশ্ন বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন অর্থাৎ খোদাই করেন বাংলা ভাষা পঞ্চানন কর্মকার। তাহলে যদি বলি প্রথম বাংলা ভাষা মুদ্রাক্ষর খোদাই করেন কে? চার্লস উইলিকিন্স। তবে বাঙালিদের মধ্যে পঞ্চানন কর্মকার। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা একটু প্রশ্ন করে উত্তর পাই। তাহলে প্রথম বাংলা ভাষা মুদ্রাক্ষর খোদাই করেন চার্লস উইলিকিন্স, বাঙালিদের মধ্যে পঞ্চানন কর্মকার। প্রিয় শিক্ষার্থী, সবাই নোট করছো যারা, তারা অবশ্যই অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যে বুঝি, বাংলা ভাষায় মুদ্রাক্ষর খোদাই করেন চার্লস উইলিকিন্স, এটা বাঙালিদের মধ্যে পঞ্চানন কর্মকার। আমরা বুঝতে পারছি পঞ্চানন কর্মকার। তবে বাঙালিদের মধ্যে এই প্রশ্নটা আসবে, যদি আসে আবার এটাও আসতে পারে, তবে এই প্রশ্নটা আসবেই। প্রথম বাংলা ভাষা মুদ্রাক্ষর খোদাই করেন, যদি প্রশ্ন করে তাহলে এটা করবে চার্লস উইলিকিন্স অথবা পঞ্চানন কর্মকার। প্রিয় শিক্ষার্থী, আমরা বাংলা ব্যাকরণের একটু অংশ অর্থাৎ ব্যাকরণের কিভাবে আবিষ্কার হলো এটা শিখলাম। এবার আসো আমরা ভাষা সম্পর্কে শিখি। প্রিয় শিক্ষার্থী, ভাষা সম্পর্কে যদি আমরা বলি, পৃথিবীর আদি ভাষার নাম ইন্দো ইউরোপীয় ভাষা। পৃথিবীর আদি ভাষার নাম ইন্দো ইউরোপীয় ভাষা। প্রশ্ন, পৃথিবীর আদি ভাষার নাম কি? পৃথিবীর আদি ভাষার নাম ইন্দো ইউরোপীয় ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষা দুইটি শাখা আছে, একটি হলো শতম, একটি হলো কেন্তম। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দিলে বুঝতে পারবা। মিস রিজবি আক্তার বলছেন কালার চেঞ্জ করেন স্যার। কালার চেঞ্জ এখন বোঝা যায় কিনা একটু সবাই বলো দেখি। দেখো, পৃথিবীর আদি ভাষার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। এই ইন্দো ইউরোপীয় ভাষার দুইটি শাখা, একটি হলো শতম, আরেকটি হলো কেন্তম। শতম ভাষা থেকে আবার আর্যদের হয়। আর্যদের ভাষার নাম হচ্ছে বৈদিক ভাষা। আর্যদের ভাষার নাম বৈদিক ভাষা। অর্থাৎ আর্যদের ভাষার নাম হচ্ছে বৈদিক ভাষা। প্রিয় শিক্ষার্থী, পৃথিবীর আদি ভাষার নাম ইন্দো ইউরোপীয় ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষার দুইটা শাখা, একটি হলো শতম, আরেকটি হলো কেন্তম। আর্যদের ভাষার নাম হচ্ছে বৈদিক ভাষা। আবার প্রশ্ন কিন্তু এরকম আসে, ভাষার মূল উৎস বৈদিক ভাষা। ভাষার মূল উৎস বৈদিক ভাষা। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু ফলো করি। পৃথিবীর আদি ভাষার নাম ইন্দো ইউরোপীয় ভাষা। ভাষাটির দুইটি শাখা, একটি শতম, একটি কেন্তম। আসসালামু আলাইকুম স্যার, আমাদের রাজু ভাই বলছেন জয়েন করতে দেরি হওয়ার জন্য আমি দুঃখিত। অসংখ্য ধন্যবাদ রাজু ভাইকে। সমস্যা নেই, তিনি যা আমাদের মাঝে আবারও অবশেষে ফিরে আসছেন, এটাই আলহামদুলিল্লাহ, নাকি আমরা সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে একটু দেখি আমরা, পৃথিবীর আদি ভাষার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। ভাষা দুটি শাখা হচ্ছে শতম, কেন্তম।
আর্যদের ভাষার নাম বৈদিক ভাষা। আবার প্রশ্ন আসতে পারে ভাষার মূল উৎস কি ভাষা? ভাষার মূল উৎস কিন্তু বৈদিক ভাষা। প্রিয় শিক্ষার্থী, ভাষার মূল উৎস কিন্তু বৈদিক ভাষা। ভাষার মূল উৎস বৈদিক ভাষা। তাহলে আমরা বুঝতে পারছি ভাষার মূল উৎস কি? বৈদিক ভাষা। পৃথিবীর আদি ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা, শতম কেন্ত। আর্যদের ভাষার নাম বৈদিক ভাষা। ভাষার মূল উৎস বৈদিক ভাষা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসি ব্রজবুলি ভাষা। ব্রজবুলি ভাষা। প্রিয় শিক্ষার্থী, ব্রজবুলি কোনো ভাষা নয়। ব্রজবুলি কোনো ভাষা নয়। ব্রজবুলি কোনো ভাষা নয়, তবে দুইটি ভাষার সংমিশ্রণ। একটি হলো বাংলা, আরেকটি হলো মৈথিলি ভাষা। মৈথিলি ভাষার সংমিশ্রণকে ব্রজবুলি ভাষা বলা হয়। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন একটু, ব্রজবুলি কি কোনো ভাষা? কোনো ভাষা নয়। কয়টি ভাষার সংমিশ্রণ? দুইটি। একটি হলো বাংলা, আরেকটি হলো মৈথিলি। বাংলা ও মৈথিলির ভাষার সংমিশ্রণকে ব্রজবুলি ভাষা বলা হয়। তবে প্রশ্ন আসে, ব্রজবুলি ভাষার প্রবর্তক বলা হয় কাকে? বিদ্যাপতিকে। বিদ্যাপতিকে। প্রিয় শিক্ষার্থী, সবার কাছে একটি প্রশ্ন, বিদ্যাপতি কিসের কবি ছিলেন? বিদ্যাপতি কিসের কবি ছিলেন? বিদ্যাপতি কিসের কবি ছিলেন? সবাই একটু চেষ্টা করি দ্রুত অ্যান্সার দেওয়ার। আমরা বলেছি ব্রজবুলি কোনো ভাষা নয়। ভাষা হচ্ছে বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণ। ব্রজবুলি ভাষার প্রবর্তক বিদ্যাপতি। ব্রজবুলি ভাষার প্রবর্তক হচ্ছে বিদ্যাপতি। এবার প্রশ্ন করেছি, বিদ্যাপতিকে কোন ভাষার প্রবর্তক বলা হয় বা কোন ভাষার কবি বলা হয়? মিথিলার কবি বিদ্যাপতিকে বলা হয়। মিথিলার কবি বিদ্যাপতিকে বলা হয়। প্রশ্ন এটা সবাই একটু হাইলাইট করবা। মিথিলার কবি বিদ্যাপতিকে বলা হয়। মিথিলার কবি বিদ্যাপতিকে বলা হয়। সিদ্দিকা বলছেন মিথিলার কবি, ধন্যবাদ সিদ্দিকাকে। তারপরে রোকিয়া রতি বলছেন ধন্যবাদ। ইতি খাতুন বলছে ধন্যবাদ মিথিলার কবি, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সবাই যে আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং খুব মনোযোগ সহকারে ক্লাস করছেন, এই জন্য সবাইকে আবারও ইসলামী নার্সিং কোচিং এর পক্ষ থেকে ধন্যবাদ। ব্রজবুলি কি কোনো ভাষা? প্রিয় শিক্ষার্থী দেখো, ব্রজবুলি কোনো ভাষা নয়, দুইটি ভাষার সংমিশ্রণ। বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণকে বলা হয় ব্রজবুলি ভাষা। ব্রজবুলি ভাষার প্রবর্তক বিদ্যাপতি। বিদ্যাপতিকে বলা হয় মিথিলার কবি। বিদ্যাপতিকে বলা হয় মিথিলার কবি। প্রিয় শিক্ষার্থী, এবার একটু আসো ভাষা সম্পর্কে আরো কিছু জানি। আসো, বাংলা ভাষা। পৃথিবীতে প্রায় ৩৫০০-এরও বেশি ভাষা রয়েছে। পৃথিবীতে প্রায় ৩৫০০-এরও বেশি ভাষা রয়েছে। পৃথিবীতে প্রায় ৩৫০০-এরও বেশি ভাষা রয়েছে। বাংলা ভাষায় কথা বলে প্রায় ৩০ কোটি লোকেরও বেশি। বাংলা ভাষায় কথা বলে প্রায় ৩০ কোটি লোকেরও বেশি। তন্নি তাবাসসুম মিথিলার কবি বলতেছেন, অসংখ্য ধন্যবাদ। মুরাদ হোসেন ধন্যবাদ। মৌমিতা সাহা বলছেন ধন্যবাদ। রাতুল বলতেছেন ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। পৃথিবীতে প্রায় ৩৫০০-এরও বেশি ভাষা রয়েছে। বাংলা ভাষায় প্রায় কথা বলে ৩০ কোটি লোকেরও বেশি। বাংলা ভাষার নিকট আত্মীয় ভাষা। প্রিয় শিক্ষার্থী, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলা ভাষার নিকট আত্মীয় ভাষা। বাংলা ভাষার নিকট আত্মীয় ভাষা। বাংলা ভাষার নিকট আত্মীয় ভাষা সাঁওতালি ভাষা। সাঁওতালি ভাষা। বাংলা ভাষার নিকট আত্মীয় ভাষা সাঁওতালি ভাষা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মনোযোগ দিয়ে লিখে রাখবা। বাংলা ভাষার নিকট আত্মীয় ভাষা সাঁওতালি ভাষা। বাংলা ভাষার নিকট আত্মীয় ভাষা সাঁওতালি ভাষা। বাংলা ভাষার নিকট আত্মীয় ভাষা সাঁওতালি ভাষা। প্রিয় শিক্ষার্থী, পৃথিবীতে প্রায় ৩৫০০-এরও বেশি ভাষা রয়েছে। বাংলা ভাষায় প্রায় কথা বলে ৩০ কোটি লোকেরও বেশি। বাংলা ভাষার নিকট আত্মীয় ভাষা সাঁওতালি ভাষা। প্রিয় শিক্ষার্থী,
এবার আসি ভাষা সম্পর্কে। পৃথিবীতে পৃথিবীতে সবচেয়ে যে ভাষায় মানুষ বেশি কথা বলে সে ভাষার নাম হচ্ছে মান্দারিন ভাষা। মান্দারিন ভাষা, মান্দারিন ভাষা, মান্দারিন ভাষা। প্রিয় শিক্ষার্থী, মান্দারিন কোন দেশের ভাষা? কমেন্ট করো দ্রুত। মান্দারিন কোন দেশের ভাষা? মান্দারিন কোন দেশের ভাষা? পৃথিবীতে সবচেয়ে মানুষ যে ভাষায় বেশি কথা বলে সে ভাষার নাম হচ্ছে মান্দারিন ভাষা। মান্দারিন কোন দেশের ভাষা? প্রিয় শিক্ষার্থী, মান্দারিন কোন দেশের ভাষা? সবাই দ্রুত। মান্দারিন কোন দেশের ভাষা? প্রশ্ন করেছি, মান্দারিন কোন দেশের ভাষা? মান্দারিন কোন দেশের ভাষা? পৃথিবীতে প্রায়, সবার আগে উত্তর দিয়েছেন অ্যালেক্স নাইরা, সুন্দর, ধন্যবাদ। বলছেন চীন। আর এস ইমরান বলছেন চীন। নীলপরি বলছেন চীন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মান্দারিন ভাষা হচ্ছে চীন দেশের ভাষা। মান্দারিন ভাষা হচ্ছে চীন দেশের ভাষা। রাভামণি বলতেছেন চীন, ধন্যবাদ। মিথিলা সাদিয়া বলতেছেন চীন। মীরা বলতেছেন চীন। নূরা ইসলাম, আয়াতুল রাইসা বলছেন চীন। নাহিদা খাতুন, মুস্তাফিজুর, শারমিন আক্তার, ইয়াসির আরাফাত, আফিয়া সীমা, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মান্দারিন পৃথিবীর সবচেয়ে বেশি যে ভাষায় মানুষ কথা বলে মান্দারিন ভাষাটি হচ্ছে চীন দেশের ভাষা। দ্বিতীয় কথা বলে যে দেশের ভাষা সেটা হলো স্প্যানিশ। তৃতীয় হিন্দি। চতুর্থ ইংরেজি। আরবি। তাহলে মান্দারিন, স্প্যানিশ, হিন্দি, ইংরেজি, আরবি, বাংলা। পৃথিবীতে প্রায় সবচেয়ে যে ভাষায় মানুষ বেশি কথা বলে মান্দারিন ভাষাটা হলো চীন, দ্বিতীয় স্প্যানিশ, তৃতীয় হিন্দি, তারপরে ইংরেজি, তারপর আরবি, তারপরে বাংলা। মাহমুদা সুলতানা বলছে, মাহমুদা সুলতানকে অসংখ্য ধন্যবাদ। ইতি খাতুন, জেরিন জেসমিন, যারা ইতি খাতুন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। তানভীর রহমানকে অসংখ্য ধন্যবাদ। সবার কমেন্ট তো পড়া সহজ না আর কি, ক্লাসটাও কন্টিনিউ করতে হয়, কেউ আমরা কষ্ট না নেই। তানভীর রহমান আবারও বলতেছেন আমার নাম নেননি ভাই। সমস্যা নেই, আপনার নাম বেশি করে নেব এবার। খোরশেদ আলম দেখেন, মান্দারিন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি ভাষার কথা বলে মানুষ। এটি হলো চীন, দ্বিতীয় স্প্যানিশ, হিন্দি, ইংরেজি, আরবি, বাংলা। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন একটি, সেটি হচ্ছে মনোযোগ দিয়ে মনে রাখবা, দেশ জাতি ভাষা, দেশ জাতি ভাষার বানানে সর্বদা হ্রস্বইকার হয়। দেশ জাতি ভাষার বানানে সর্বদা হ্রস্বইকার হয়, তবে তিনটা ব্যতিক্রম দেশের বানানে দীর্ঘইকার হয়। একটি হলো চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দিলে বুঝতে পারি, আমি বলেছি সকল দেশ জাতি ভাষার বানানে হয় হ্রস্বইকার। তিনটা দেশ বাদে, একটি চীন, একটি শ্রীলঙ্কা, একটি মালদ্বীপ। চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই তিনটা দেশের বানানে সর্বদা হবে দীর্ঘইকার। কি কার? দীর্ঘইকার। সকল দেশ জাতি ভাষার বানানে কি হয়? হ্রস্বইকার হয়। তবে ব্যতিক্রম কয়টা দেশ? তিনটা দেশ। ব্যতিক্রম তিনটা দেশ, এই তিনটা দেশের বানানে হয় দীর্ঘইকার। চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ। চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ। প্রিয় শিক্ষার্থী দেখো, সুরাইয়া আফরিন নদী বলতেছেন চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ধন্যবাদ। চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই তিনটা দেশের বানানে হবে দীর্ঘইকার। সকল দেশ জাতি ভাষার বানানে হয় হ্রস্বইকার। সকল দেশ জাতি ভাষার বানানে কি হয়? হ্রস্বইকার। প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বেশি যে ভাষায় মানুষ কথা বলে ভাষার নাম মান্দারিন। এটি চীন দেশের ভাষা। স্প্যানিশ, হিন্দি, ইংরেজি, আরবি,
বাংলা। প্রিয় শিক্ষার্থী প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে বেশি যে ভাষায় কথা বলে সে ভাষার নাম কি ভাষা বলেছি আমরা? সে ভাষার নাম কি ভাষা বলেছি? একটু সবাই দ্রুত কমেন্ট করি। পৃথিবীর সবচেয়ে যে ভাষায় মানুষ বেশি কথা বলে সে কোন ভাষার কথা বলেছি? কোন ভাষা? প্রিয় শিক্ষার্থী এরপর আসি আমরা বাংলাদেশ ছাড়াও, বাংলাদেশ, বাংলাদেশ মান্দারিন, উম্মে হাফসা বিনতে আসান, নূর আলম ধন্যবাদ, নীরপরিশ ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ, তানভীর রহমান। বাংলাদেশ ছাড়াও, বাংলাদেশ ছাড়াও বাংলা ভাষায় কথা বলে, কথা বলে এমন একটি দেশের নাম হচ্ছে সিয়েরা লিওন। সিয়েরা লিওন। প্রিয় শিক্ষার্থী একটু বলেছি বাংলাদেশ ছাড়াও বাংলা ভাষায় কথা বলে একটি দেশের নাম হচ্ছে সিয়েরা লিওন। সিয়েরা লিওন, সিয়েরা লিওন। বাংলাদেশ ছাড়াও বাংলা ভাষায় কথা বলে সিয়েরা লিওন। বাংলাদেশ ছাড়াও বাংলা ভাষায় কথা বলে সিয়েরা লিওন। প্রিয় শিক্ষার্থী প্রশ্ন করেছিলাম পৃথিবীর সবচেয়ে আদি ভাষার নাম ইন্দো ইউরোপীয় ভাষা, ভাষা দুটির শাখা শতম আর কেন্তম। আর্যদের ভাষার নাম বৈদিক ভাষা, ভাষার মূল উৎস বলা হয় বৈদিক ভাষাকে, ভাষার মূল উৎস বলা হয় বৈদিক ভাষাকে। ব্রজবলি কোনো ভাষা নয়, ব্রজবলি কোনো ভাষা নয়। প্রিয় শিক্ষার্থী দেখো আমরা বলেছি বাংলাদেশ ছাড়াও বাংলা ভাষায় কথা বলে কে? সিয়েরা লিওন। প্রিয় শিক্ষার্থী ভাষাকে ভাষাকে দুই ভাবে ভাগ করা যায়। এক সাধু ভাষা, এক সাধু, এক সাধু ভাষা, সাধু। দুই চলিত ভাষা। এক সাধু, দুই চলিত ভাষা। প্রশ্ন, সাধু ভাষার রীতির প্রবর্তক বলা হয় রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে। প্রিয় শিক্ষার্থী আমি যদি প্রশ্ন করি সাধু ভাষার রীতির প্রবর্তক কে? রাজা রামমোহন রায়, আমরা নিশ্চিন্তে বলতে পারি। কিন্তু প্রশ্ন আমার এটা নয়, প্রশ্ন রাজা উপাধিটি দেয় কে? প্রথম দিকেই পড়াইছি রাজা উপাধিটি দেয় কে। প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ মনোযোগ যদি থাকতো তাহলে বলতে পারতাম। সবাই একটু চেষ্টা করি, রাজা উপাধিটি দেয় কে? রাজা উপাধিটি দেয় কে? প্রিয় শিক্ষার্থী একটু সবাই একটু চেষ্টা করি যে রাজা উপাধিটি দেয় কে, একটু বলার। রাজা উপাধিটি দেয় কে? রাজা উপাধিটি দেয় কে? রাজা উপাধিটি দেয় কে? প্রিয় শিক্ষার্থী প্রশ্ন রাজা উপাধিটি দেয় কে? সাধু ভাষা রীতির প্রবর্তক রাজা রামমোহন রায়। অ্যালেক্স, অসংখ্য ধন্যবাদ অ্যালেক্সকে। ও সবসময় সবার আগে উত্তর দেওয়ার চেষ্টা করছে। নীলপরি, নূর আলম, হ্যাঁ, রাতুল, হ্যাঁ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আফসানা খাতুন, হ্যাঁ, পারামানিক চৈতি, ধন্যবাদ। ইমরান, রুফিদা আরফা, সুলতানা ধন্যবাদ। নাহিদা খাতুন, নাহিদা খাতুনকে ধন্যবাদ। আয়াতুল রাইসাকে ধন্যবাদ। মুস্তাফিজুর রহমানকে ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। মিম ইসলাম ধন্যবাদ, হ্যাঁ, তুলি ধন্যবাদ। সজীব হোসাইন ধন্যবাদ। এবার দেখো প্রিয় শিক্ষার্থী সাধু ভাষা রীতির প্রবর্তককে রাজা রামমোহন রায়। রাজা উপাধিটি দেয় মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। চলিত ভাষা রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী। এই প্রমোদ চৌধুরী সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই তাহলে আমরা পাই প্রমোদ চৌধুরীর একটি পত্রিকা। তিনি যে পত্রিকায় কাজ করতেন সে পত্রিকার নাম হচ্ছে সবুজ পত্র পত্রিকা। সবুজ পত্র পত্রিকা, পত্রিকা। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম ছিল বা উপাধি ছিল বীরবল। বীরবল। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম বা উপাধি বলা যায় বীরবল। প্রমোদ চৌধুরী যে পত্রিকায় সম্পাদনা করতেন সবুজ পত্র পত্রিকায়। আমাদের পাঠ্য বইয়ে একটি গল্প আছে অপরিচিতা। অপরিচিতা, এই অপরিচিতাটা সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয় 1914 সালে। 1914 সালে, যেটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি
রবীন্দ্রনাথ ঠাকুর। 2019 সালে একটি প্রশ্ন আসছিল, 2019 সালে একটি প্রশ্ন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? গীত বিতান, গীত বিতান। প্রিয় শিক্ষার্থী, চলিত ভাষা রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরীর পত্রিকার নাম হচ্ছে সবুজ পত্র পত্রিকা। তার তার ছদ্মনাম বা উপাধি বীরবল। বীরবল। এই সবুজ পত্র পত্রিকায় রবীন্দ্রনাথের একটি ছোট গল্প অপরিচিতা 1914 সালে সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়। প্রিয় শিক্ষার্থী, সাধু ভাষা রীতির প্রবর্তক রাজা রামমোহন রায়। রাজা উপাধিটি আমরা সবাই জানি, মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। এবং প্রিয় শিক্ষার্থী, আমরা জেনেছি সাধু ভাষা চলিত ভাষা। সাধু চলিত ভাষা। পৃথিবীর আদি ভাষার নাম ছিল ইন্দো ইউরোপীয় ভাষা। ভাষাটি দুইটি শাখা ছিল, শতম আর কেন্ত। প্রিয় শিক্ষার্থী, এবার আসি আমরা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ে। সবাই আমরা নোট করছি কারা কারা, একটু কমেন্টে জানাই। শেয়ার করার চেষ্টা করি, বেশি থেকে বেশি আমরা সবাই শেয়ার করি। আমরা যত বেশি শেয়ার করব, আমাদের যারা কাছের মানুষগুলো যারা ক্লাস করতে পারেনি অফলাইনে, তারা আজকে এই ক্লাসটা অনলাইনে করলে অনেক উপকৃত হবে। আমরা চেষ্টা করব সবাইকে এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য। চেষ্টা করি আমরা প্রশ্নের অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু যা পড়াবো তা ক্লাস শেষে কিন্তু রিভিশনের সময় আমি সবগুলো প্রশ্ন করব, তোমাদেরকে উত্তর দেওয়া লাগবে। প্রিয় শিক্ষার্থী, দেখো, সাধু ভাষার রীতি প্রবর্তক ছিল রাজা রামমোহন রায়। চলিত ভাষা প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরীর পত্রিকার নাম ছিল সবুজ পত্র পত্রিকা। তার ছদ্মনাম ছিল বীরবল উপাধি। তার একটি গল্প ছিল অপরিচিতা। গল্পটি তার পত্রিকায় প্রকাশিত হয় 1914 সালে। প্রিয় শিক্ষার্থী, এবার প্রশ্ন, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় চারটি। বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় চারটি। বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় চারটি। প্রশ্ন, বাংলা ব্যাকরণের আলোচ্য বাংলা ব্যাকরণের ব্যাকরণের আলোচ্য বিষয় ছয়টি। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দিলে বুঝতে পারবো আমরা। আমি বলেছি বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় চারটি। এবার বলেছি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় ছয়টি। দুইটি বাক্যের একটি মাত্র শব্দের পার্থক্য। প্রিয় শিক্ষার্থী, একটু দেখি, দুইটি বাক্যের একটি মাত্র শব্দের পার্থক্য, সেটি হচ্ছে মূল। মূল থাকলে চারটি, মূল না থাকলে ছয়টি। মূল থাকলে চারটি আর মূল না থাকলে ছয়টি। প্রিয় শিক্ষার্থী, দেখো, বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় চারটি, আলোচ্য বিষয় ছয়টি। আলোচ্য বিষয় ছয়টি। ইমন কে ধন্যবাদ, শারমিন আক্তার, রিমি, সুলতানা, গোলাপি, MST নাহার, আয়াতুল রায়সা, নাজমুন নাহার, অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। নোবেল, আমাদের ইসলামী নার্সিং কোচিং এর স্বনামধন্য একটি স্টুডেন্ট, সবাই পরিচিত মুখ। নোবেলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন্ট হওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় হচ্ছে চারটি, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে ছয়টি। প্রিয় শিক্ষার্থী, দেখো, শুধুমাত্র একটি শব্দ থাকার কারণে হয়ে গেছে চার, আর একটি শব্দ না থাকার কারণে হয়ে গেছে ছয়। প্রিয় শিক্ষার্থী, এক নম্বরটা কি? এক নম্বর হচ্ছে ধ্বনি তত্ত্ব। ধ্বনি তত্ত্ব। দুই, অর্থ তত্ত্ব। অর্থ তত্ত্ব। তিন, বাক্য তত্ত্ব। বাক্য তত্ত্ব। অপর নাম পদক্রম। আমরা যারা অফলাইনে ক্লাস করি,
আমরা প্রতিনিয়ত এই বাক্য তত্ত্বের কথাটি প্রতিনিয়ত বলি, যতবার প্রশ্ন করাই ততবারই বলি। আমাদের একটি প্রশ্ন সবার বারবার মনে থাকে না, এই জন্য অনেক ঝামেলা হয়। প্রশ্ন হচ্ছে যে ভাই, 6টি যে তত্ত্ব আছে, এই 6টি তত্ত্বের মধ্যে 4টি তত্ত্ব নিয়ে কাজ, যে কারক, সমাস, বিভক্তি, পদার্থবিদ, নির্দেশক, বিভিন্ন, এগুলো কোনটা কোন তত্ত্বে স্টুডেন্টের মনেই থাকে না। কিন্তু আমরা দেখো সবচেয়ে সহজ করে শেখানোর চেষ্টা করছি। তোমরা সহজ করে শেখার চেষ্টা থাকো। বাক্য তত্ত্বের অপর নাম সেন্টেক্স, ইংরেজি নাম হচ্ছে সেন্টেক্স। প্রশ্ন 4 নম্বর, রূপ তত্ত্ব। রূপ তত্ত্ব অপর নাম শব্দ তত্ত্ব। 5 নম্বর অভিধান তত্ত্ব। অভিধান তত্ত্ব ইংরেজি নাম। এই অভিধান তত্ত্বের ইংরেজি নাম নার্সিং পরীক্ষায় আসেই বারবার দেখতে পাওয়া। অভিধান তত্ত্বের ইংরেজি নাম লেক্সিওগ্রাফি। 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 6, ছন্দ ও অলংকার তত্ত্ব। ছন্দ ও অলংকার তত্ত্ব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটি প্রশ্ন। 1 নম্বর ধ্বনি তত্ত্ব, 2 অর্থতত্ত্ব, 3 বাক্য তত্ত্ব, অপর নাম পদক্রম, ইংরেজি নাম সিনট্যাক্স। 4 রূপতত্ত্ব, রূপতত্ত্বের অপর নাম শব্দতত্ত্ব। 5 অভিধান তত্ত্ব, এর ইংরেজি নাম লেক্সিওগ্রাফি। 6 ছন্দ ও অলংকার তত্ত্ব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটি প্রশ্ন, অলংকার এর সন্ধি বিচ্ছেদ কি হবে? শুরুতেই শিখাইছিলাম অলংকারের সন্ধি বিচ্ছেদ কি হবে। কে আগে উত্তর দিতে পারে? আমরা একটু চেষ্টা করি। অলংকারের সন্ধি বিচ্ছেদ কি হবে? প্রিয় শিক্ষার্থী, অলংকারের সন্ধি বিচ্ছেদ কি হবে? একটু চেষ্টা করি। অলংকারের সন্ধি বিচ্ছেদ কি হবে? অলংকার এর সন্ধি বিচ্ছেদ কি হবে? সবাই যারা পারবো তারা চেষ্টা করি। অলংকারের সন্ধি বিচ্ছেদ। মাহমুদা সুলতানা। প্রিয় শিক্ষার্থী, রূপসানা আক্তার বলেছেন অলমযোগকার। জেরিন জেসমিন যারা বলছেন অলমযোগকার। নাহিদা খাতুন, তারপরে ইমু মনি, আরশি জান্নাত আলো। প্রিয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ। আমি তোমাদের একটি কথা বলতে চাই। ইসলামী নার্সিং কোচিং কেন তুমি পড়াশোনা করবা? ইসলামী নার্সিং কোচিং এর কাছেই কেন তোমাদের কাছে বারবার ফিরে আসতে হবে? ইসলামী নার্সিং কোচিং কেন তোমাদের এই কোচিং জগতের কাছে প্রিয় কোচিং? কেন? এই প্রশ্নের যদি উত্তর পেতে যাও, সবার আগে উত্তর আসবে গোটা রাজশাহী শহরের মধ্যে রাজশাহীকে বলা হয় সর্বদা শিক্ষানগরী, আর এই শিক্ষানগরীর আরেকটি প্রান্ত বলা হয় ইসলামী নার্সিং কোচিং কে। তবে কেন ইসলামী নার্সিং কোচিং সকল কোচিং থেকে সেরা? কেন ইসলামী নার্সিং কোচিং এ তুমি পড়বা? কেন তোমার দ্বারাই আরেকটি তোমার ছোট্ট বোন আবার আগামী বছরে আসবে? প্রশ্ন হচ্ছে এটা। দ্বিতীয় প্রশ্ন, প্রশ্নের উত্তর যদি আমরাই বলতে চাই, তাহলে আমরা বলতে পারি একমাত্র রাজশাহী শহরে একটি কোচিং সেন্টার, সেটা হচ্ছে ইসলামী নার্সিং কোচিং, যে তোমাকে সর্বদাই পরীক্ষার শুরুর শেষ, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করে ভর্তি হয়েছো আর নার্সিং পরীক্ষার আগ দিন পর্যন্ত তোমাকে এই কোচিং এর সাথে অ্যাড হতে হয়, যুক্ত থাকতে হয়। এই কোচিং এর প্রতিটি নিয়ম কানুন যতগুলো কোচিং সেন্টার আছে তার থেকে ব্যতিক্রম হয়, যার কারণে তোমাদের কাছে এই ইসলামী নার্সিং কোচিংটা হয় প্রিয় কোচিং। যার কারণে তোমার কাছে মনে হয় ইসলামী নার্সিং কোচিং এর কাছে গেলে একটি শান্তির বাণী পাবো, একটি ভরসার জায়গা পাই, একটি বিশ্বস্ত জায়গা পাই। আমরা যেখানে কি জিনিস পাবো, সেটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে নামের সাথেই একটি ইসলাম শব্দ। মনোযোগ দিয়ে মনে রাখতে হবে, ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসসাউ বিল হক ওয়া তাওয়াসসাউ বিস সবর। সুতরাং তোমাকে মনোযোগ রাখতে হবে, সেটা হচ্ছে তোমার ইসলাম তো তোমার নিজের জীবনের সাথেই জড়িত। তুমি ইসলামকে কতটা সুন্দর করে গ্রহণ করবা, তাই ইসলামী নার্সিং কোচিং শুধু তোমাকে শিক্ষা দেয় না, শুধু তোমাকে বড় হতে শিখায় না, শুধু তোমাকে
বাস্তব অভিজ্ঞতা শেখায় না, তোমাকে শেখায় কিভাবে তুমি একটি সুন্দর নার্স হবা। তুমি তো নার্স হতে এসেছো, যে নার্স স্বপ্ন দেখে একটি সুন্দর প্রতিষ্ঠিত নার্স। তুমি তো সেই নার্স হতে আসনি যে নার্স রুগী দেখার পরে তার রাস্তাকে অন্য রাস্তায় পরিণত করে। তুমি সেই নার্স হতে এসেছো যে নার্স রোগী দেখার পরে রোগী তোমার কাছে যাবে না, কিন্তু রোগীর কাছে তুমি ছুটে যাওয়া। নার্স তো এমনই হয়, একটি আদর্শ নার্স। তোমার মা যখন অসুস্থ হবে তখন তুমি তোমার মাকে সর্বপ্রথম চিকিৎসা দেবা। তুমি যখন তোমার মায়ের হাতে ক্যানেলা করবা, কিনা আনন্দ লাগবে। তোমার মায়ের মতো হাজারো মা তোমার এই হাতের উপরে মৃত্যুবরণ করবে, তোমার বাবার মতো হাজারো বাবা মৃত্যুবরণ করবে। সুতরাং আমি তোমাদের কাছে একটি কথাই বলবো, সেটা হচ্ছে ইসলামী নার্সিং কোচিং কেন তোমার কাছে বিখ্যাত হবে, কেন এতগুলো কোচিং থেকেও ইসলামী নার্সিং কোচিংকেই বেছে নিতে হবে। সুতরাং তোমার একটি জিনিস মনোযোগ দিয়ে রাখবা, একটি মানুষের ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে। প্রত্যেকটা ব্যক্তির ভালো এবং খারাপ দিক আছেন, একমাত্র রাসূল ছাড়া পৃথিবীর আজ অব্দি পর্যন্ত সবাই ভালো এবং খারাপ দিক সবারই আছে। সুতরাং আমি তোমাদের একটি কথাই বলবো, ভালো আর খারাপের মধ্যেও নির্বাচন করতে হবে। ভালোত্বের ভালো কোথায় খুঁজে পাওয়া যায়। আমি জিতেছি, এটা আমার জেতা নয়, আমি জিতবো আমার সঙ্গে যারা আছে তাদেরকে নিয়েই জিতবো। সুতরাং আমি একা জিতলেই হবে না, আমি আছি বললে হবে না, আমরা আছি সেটা বলতে হবে। অর্থাৎ মহাত্মা গান্ধীর মতো মহাত্মা গান্ধী আছেন এটা বললে হবে না। কাজী নজরুল যেমন আমার পথ কবিতায় বলতেছিলেন, গল্পে বলেছিলেন, মহাত্মা গান্ধী যে আছেন এটা সত্য নয়, আমরা আছি এটা সত্য। সুতরাং আমরা সর্বদাই চেষ্টা করব যে কিভাবে আমরা এটাকে আরো প্রসার করতে পারি। কারণ আমাদের যে নার্সিং, আজকে দেখো তোমরা কোনো কোনো হিসাব ছাড়াই যারা অফলাইনে ক্লাস করেছো তারাও আজকে অনলাইনে করছো। যারা জীবনে ইসলামী নার্সিং কোচিং এর নাম শোনো নাই, কিন্তু শুনেছো, কিন্তু ক্লাস করতে পারো নাই অর্থের কারণে অথবা অভাব অনটনের কারণে, কিন্তু আজকে ইসলামী নার্সিং কোচিং একমাত্র কোচিং যে তোমাকে লাইভ ক্লাসের ব্যবস্থা করে দিচ্ছে এবং ফ্রিতে করে দিচ্ছে। সুতরাং আমরা যে নার্সিং কোচিং এর কাছ থেকে যার উপকার পায়, সে উপকারের উপকার করে আর সে উপকারী বন্ধু হয়। সুতরাং আমরা চেষ্টা করব সবাই একজন আরেকজনের কাছ থেকে আমরা একজন আরেকজনকে প্রসারের মাধ্যমে আমরা যেন উপস্থাপন করতে পারি, আমরা যেন গর্বের সাথে বলতে পারি যে আমি ইসলামী নার্সিং কোচিং থেকে চান্স পেয়েছি, আমি ইসলামী নার্সিং কোচিং এর স্টুডেন্ট, আমি ইসলামী নার্সিং কোচিং কাছ থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারছি। সুতরাং আমরা চেষ্টা করব, দেখো প্রিয় শিক্ষার্থী, একটি মা যখন সারাদিন কষ্ট করে, ওই মা যখন রান্না শেষ করে, তখন সবাই যখন খাবার নিয়ে পরিবেশ সংগঠন করে, তখন যদি ওই পরিবারের একটি সন্তান খারাপ হয়, ওই মা যতই ভালো কিছু করুক তা ওই পরিবারে অশান্তি থাকে। আমরা আমাদের যে লক্ষ্য নিয়ে আসছি নার্স হব, আমরা যদি সাঁতারই না জানি আমরা সমুদ্রে নামতে পারি না। সুতরাং আমাদের সমুদ্রে নামার জন্য আগে পুকুর থেকে নদী, নদী থেকে সমুদ্রে যেতে হবে, তারপরেই আমরা ভালো কিছু অর্জন করব। প্রিয় শিক্ষার্থী, তোমাকে একটা জিনিস মনোযোগ দিয়ে রাখতে হবে, মনোযোগ দিয়েই তোমাকে শুনতে হবে। তুমি চান্স পাবা, আমি চান্স আমার, চান্স আমাকেই পেতে হবে। সুতরাং চান্স আমি পেয়ে ছাড়বো। আমি সবাইকে দেখিয়ে দিতে চাই আমার দ্বারাই সবকিছু সম্ভব। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু ক্লাসে ফিরে যাই। বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় ছিল 4, আলোচ্য বিষয় ছিল 6। এবার দেখো আলোচ্য বিষয় ছিল 6। 1 নম্বর ছিল ধ্বনিতত্ত্ব, 2 অর্থতত্ত্ব, 3 বাক্যতত্ত্ব, অপর নাম পদক্রম, ইংরেজি নাম সিনট্যাক্স, 4 রূপতত্ত্ব, অপর নাম শব্দতত্ত্ব, 6 অভিধান তত্ত্ব। বারবার বলেছি অভিধান তত্ত্বের ইংরেজি নাম লেক্সিওগ্রাফি। 6 বলেছি ছন্দ ও অলংকার তত্ত্ব। সবাই কমেন্ট করে উত্তর দিয়েছিল অলংকার অপর নাম হচ্ছে অলমযোগকার। সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 1 নম্বর বিষয় আছি যে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কি। অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কি কি? অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কি কি? প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দিয়ে পড়লেই আমরা বুঝতে পারবো। তোমাদের বারবার প্রশ্ন আসে, গতবার প্রশ্ন আসছিল, গতবারে যারা বিএসসি পরীক্ষা দিয়েছো তারা দেখেছো সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়। সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? তোমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ো, স্যার সন্ধি, কারক, সমাস, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, এইভাবে হাজারো ব্যাকরণ আছে, শত শত। স্যার এগুলো কোনটা কোন তত্ত্বের? এই মুখস্থ করতে করতে দিন পার হয়ে যায়, তা মুখস্থ হয় না। আজকে দেখো ক্লাসের পর থেকে আর মুখস্থ করা লাগবে না, মুখস্থ করবে স্যার।
তুমি শুধু মনে রাখবা, মুখস্থ তোমাকে দ্বারা করতে হবে না, মুখস্থ স্যার করবে, তুমি শুধু মনোযোগ দিয়ে দেখলে ক্লাসটা করলেই বুঝতে পারবা। 1 নম্বর বলেছি অর্থতত্ত্ব। 1 নম্বর কি? অর্থতত্ত্ব। প্রিয় শিক্ষার্থী, মনোযোগ দিয়ে করলে বুঝতে পারবা। আমি বলেছি অর্থতত্ত্ব নিজের মাঝেই নিজেই অবস্থান করছে। কি? অর্থ। অর্থ সংক্রান্ত যা কিছু আলোচনা হয় তাই অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী, তোমাকে মনোযোগ দিয়ে একটি জিনিস মনে রাখতে হবে, শুধুমাত্র একটি শব্দ, তাও মনে না রাখলেও হবে। দেখো, বলেছি অর্থতত্ত্ব, শব্দের মাঝে কি আছে? অর্থ আছে। কি আছে? অর্থ। অর্থ সংক্রান্ত যা কিছু আলোচনা হয় তাই অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী, অর্থ সংক্রান্ত যা কিছু আলোচনা হয় তাই অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এবার আমি কি তোমাকে বলেছি মুখস্থ করতে হবে কোনগুলো? না, বলি নাই। আমি শুধু বলেছি অর্থ, শব্দের শেষে উচ্চারণে কি হবে? অর্থ। তাই কোন তত্ত্বের? অর্থতত্ত্বের। প্রিয় শিক্ষার্থী দেখো, আমি যদি বলি লক্ষ্যার্থ, গৌণার্থ, মুখ্যার্থ, শব্দার্থ, বাচ্যার্থ, বিপরীতার্থ, এবার প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দাও। লক্ষ্যার্থ, গৌণার্থ, মুখ্যার্থ, শব্দার্থ, বাচ্যার্থ, বিপরীতার্থ। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি একটু বুঝতে পারো তাহলে বুঝতে পারবা সবগুলোর উচ্চারণের শেষে কি আছে? অর্থ। নিশ্চিত অর্থ উচ্চারণ হচ্ছে, তাছাড়া অন্য কোনো কিছু উচ্চারণ হওয়া সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থী দেখো, সবগুলোর উচ্চারণে কি হচ্ছে? অর্থ হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে লক্ষ্যার্থ কোন তত্ত্বের? অর্থতত্ত্বের। গৌণার্থ অর্থতত্ত্বের। মুখ্যার্থ অর্থ। শব্দার্থ অর্থ। বাচ্যার্থ অর্থ। বিপরীতার্থ অর্থ। তবে প্রশ্ন, বিপরীত বিপরীতার্থ আর বিপরীত শব্দ একই, তাই জন্য অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী, একটি জিনিস মনোযোগ দিয়ে দেখলে তোমরা বুঝতে পারবা, সেটি হচ্ছে আমি বলেছি অর্থ উচ্চারণ হয়েছে, তাহলে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী দেখো, আমি বলেছি অর্থ, লক্ষ্যার্থ, গৌণার্থ, মুখ্যার্থ, শব্দার্থ, বাচ্যার্থ, বিপরীতার্থ। বিপরীতার্থ আর বিপরীত শব্দ একই, সবগুলোর শেষে অর্থ আছে। দেবা কোনটা? অর্থতত্ত্বে। কারণ আমাকে আর মুখস্থ করতে হবে না, ভাই বলেছে অর্থ, অর্থাৎ অর্থ থাকলেই অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে আমরা অর্থতত্ত্ব নিয়ে কি আর সমস্যা আছে? সমস্যা না থাকারই কথা। কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যদি বলি অর্থ সংক্রান্ত যা কিছু আলোচনা হয় সবগুলো কোন তত্ত্বের আলোচ্য বিষয়, তাহলে আমরা বলতে পারি নিঃসন্দেহে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী, আমাদের নার্সিং কোচিং এর খুবই কাছের এক বড় ভাই, খুবই সহযোগীমূলক কাজ করে থাকেন সর্বাবস্থায়, তিনি আমাদের সঙ্গে আছেন। রিপন ভাই, ইসলামী নার্সিং কোচিং এর আস্থা ও ভরসার নাম বলা যায়। অবশ্যই ভাই দোয়া করবেন ইসলামী নার্সিং কোচিং যেন আরো উন্নতি থেকে উন্নতির শিখরে পৌঁছাতে পারে। ধন্যবাদ রিপন ভাইকে। প্রিয় শিক্ষার্থী দেখো, অর্থতত্ত্ব, অর্থ সংক্রান্ত যা কিছু আলোচনা হয় তাই অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তানভীর রহমান কি বলছেন, এইভাবে ক্লাস নিলে ইনশাল্লাহ চান্স পাবো স্যার। ধন্যবাদ তানভীর, ইনশাল্লাহ আমরা সবাই একসাথে জয় করব। আমরা সফলতা এনেছি, আমরা সফলতা আনবই, আমরা সফলতা আনতেই থাকবো ইনশা আল্লাহ। দেখো প্রিয় শিক্ষার্থী, অর্থ সম্পর্কিত যা কিছু আলোচনা হয় সবগুলো অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী, অর্থ সংক্রান্ত যা কিছু আলোচনা হয় অর্থতত্ত্বের আলোচনার বিষয়। আমি সর্বশেষ একটি
জিনিস জানতে চাই যে অর্থতত্ত্ব সংক্রান্ত কি আমরা সবকিছু পেরেছি ইনশাল্লাহ? সবাই কি অন্য ধ্বনিতত্ত্বের দিকে যেতে পারি? হ্যাঁ, আমরা বুঝতে পারছি ধ্বনিতত্ত্বের দিকে যেতে পারি। তাহলে আমরা আরেকবার বলি, অর্থতত্ত্ব, অর্থ সংক্রান্ত যা কিছু আলোচনা হয় অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। ওকে, এবার আসো প্রিয় শিক্ষার্থী, ধ্বনি তত্ত্ব। প্রিয় শিক্ষার্থী, এবার আরো সহজ, ধ্বনি তত্ত্ব ছিল ওখানে অর্থ, তাই অর্থতত্ত্ব। এবার ধ্বনি তত্ত্ব। ধ্বনি ও বর্ণ, ধ্বনির সাথে ওতপ্রোতভাবে জড়িত বর্ণ। ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ, আর ধ্বনি হচ্ছে উচ্চারিত রূপ। ধ্বনি কখনো লেখা যায় না, ধ্বনি সর্ব অবস্থায় উচ্চারণ করতে হয়। তাহলে ধ্বনির লিখিত রূপ কি? বর্ণ। ধ্বনি ও বর্ণ সংক্রান্ত সংক্রান্ত যা কিছু আলোচনা হয়, যা কিছু আলোচনা হয় তাই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি ও বর্ণ সংক্রান্ত যা কিছু আলোচনা হয় তাই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে আমরা যদি বলি ধ্বনি কোন তত্ত্বের, তাহলে ধ্বনিতত্ত্বের ধ্বনির পরিবর্তন, ধ্বনির পরিবর্তন, ধ্বনির ধ্বনির পরিবর্তন পরিবর্তন ধ্বনিতত্ত্বের বর্ণ, ধ্বনিতত্ত্বের বর্ণমালা, বর্ণমালা, ধ্বনিতত্ত্বের বর্ণের বিন্যাস, বর্ণের বিন্যাস, বিন্যাস ধ্বনিতত্ত্বের। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাকে মনে মুখস্থ করতে হবে না। ধ্বনি আছে ধ্বনিতত্ত্ব, ধ্বনির পরিবর্তন ধ্বনিতত্ত্ব, বর্ণ ধ্বনিতত্ত্ব, বর্ণমালা ধ্বনিতত্ত্ব, বর্ণের বিন্যাস ধ্বনিতত্ত্ব। প্রিয় শিক্ষার্থী, নাইম ইসলাম বলছে এভাবে ক্লাস করলে অসংখ্য ধন্যবাদ নাইম ইসলামকে। বলছে ধ্বনি ও বর্ণ সংক্রান্ত যা কিছু আলোচনা হয় তাই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী, ধ্বনি কোন তত্ত্বের? ধ্বনিতত্ত্বের ধ্বনির পরিবর্তন ধ্বনিতত্ত্বের, বর্ণ ধ্বনিতত্ত্বের, বর্ণমালা ধ্বনিতত্ত্বের, বর্ণের বিন্যাস ধ্বনিতত্ত্বের। প্রিয় শিক্ষার্থী, এবার আমাদের তিনটা কাজ থাকে। একটা, কেউ বলে, কেউ শোনে, কেউ লেখে। এই বলে, শুনে আর লেখায়, এই তিনটা ছাড়া আমাদের কোনো কাজ থাকে না। কেউ বলছে, কেউ লিখছে, কেউ শুনছে, এই তিনটা কাজের জন্য সবার আগে আমাদের প্রয়োজন হয় কিসের? ধ্বনির। আমরা যদি বলি আমাদের কোচিং এর নাম কি? ইসলামী নার্সিং কোচিং। তাহলে ইসলামী এটা কি? রস্বইটা কি? ধ্বনি। এবার আমি বললাম ইসলামী, কি বলেছি? ইসলামী। প্রথম ছিল রস্বই, এটা ছিল একটি কি? ধ্বনি। এটা কি ছিল? ধ্বনি। এবার ইসলামী ধ্বনিটা কিসে পরিণত হয়েছে? বানানে। কিসে? বানান। এই ইসলামী নার্সিং কোচিং এই বানানটা কিভাবে পড়ো? উচ্চারণ করে। কিভাবে পড়ো? উচ্চারণ করে। এই উচ্চারণটা দেখো কি? শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধ আর অশুদ্ধ, শুদ্ধ আর অশুদ্ধ, শুদ্ধ আর অশুদ্ধ। অর্থাৎ দেখো প্রিয় শিক্ষার্থী, ধ্বনি তো আমরা পেয়েছি ধ্বনিতত্ত্বের। ধ্বনিটা কিভাবে পড়ি? বানান। বানানটা কি? তাহলে ধ্বনিতত্ত্বে উচ্চারণ করে পড়ি, শুদ্ধ অশুদ্ধ দেখি। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দিলে বুঝতে পারবো। দেখো ধ্বনি, ধ্বনিটা হয়েছে বানানে পরিণত, বানানটা উচ্চারণে গেছে, উচ্চারণটা দেখি আমরা শুদ্ধ অশুদ্ধ। এগুলো কোন তত্ত্বের? ধ্বনি তত্ত্বের। কোন তত্ত্বের? ধ্বনি তত্ত্বের। তবে ব্যতিক্রম আছে দুইটি, মনোযোগ দিয়ে মনে রাখতে হবে। এক, সন্ধি, সন্ধি। দুই, নত্য সত্য বিধান, নত্য সত্য বিধান, নত্য ও সত্য বিধান। সন্ধি শব্দের অর্থ দুই বর্ণের মিলন, ওখানেও বর্ণ আছে, তাই হয়ে যাবে কি? ধ্বনিতত্ত্বের। নত্য সত্য বিধানটা তোমাকে মনোযোগ দিয়ে মনে রাখতে হবে যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে ধ্বনি ও বর্ণ সংক্রান্ত যা কিছু আলোচনা হয় ধ্বনিতত্ত্বের, যা পাইছি ধ্বনি, ধ্বনি থেকে বানান, বানানটা উচ্চারণ করতে হয়, উচ্চারণটা দেখতে হয় শুদ্ধ অশুদ্ধ, সন্ধি, নত্য সত্য বিধান। এবার আমরা আসি বাক্য তত্ত্ব। কি তত্ত্ব? বাক্য তত্ত্ব। প্রিয় শিক্ষার্থী, তাহলে বাক্য সংক্রান্ত যা কিছু আলোচনা হয় তাই কোন তত্ত্বের? বাক্য সংক্রান্ত যা কিছু আলোচনা হয়, সহজ ভাষা, বাক্য সংক্রান্ত যা কিছু আলোচনা হয়
তাই বাক্য তত্ত্বে। তাহলে আমরা যদি বলি বাক্য প্রকরণ, বাক্য প্রকরণ, বাক্য সংযোজন, বাক্য সংযোজন, সংযোজন, বাক্য সংকোচন, বাক্য শুরুতেই মনে রাখবা বাক্য আছে বাক্য তত্ত্ব, বাক্য আছে বাক্য তত্ত্ব। এবার ব্যতিক্রম আছে 5টি: উক্তি, বাচ্য, বাগধারা, বাগধারা, প্রবাদ প্রবচন, প্রবাদ প্রবচন, বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন। বলেছি উক্তি, বাচ্য, বাগধারা, প্রবাদ প্রবচন, বিরাম চিহ্ন। বাক্য সংক্রান্ত যা কিছু আছে সবগুলোই কি তত্ত্বের? বাক্য তত্ত্বের। উক্তি, বাচ্য, বাগধারা, প্রবাদ প্রবচন, বিরাম চিহ্ন। তবে প্রশ্ন আসতে পারে বিরাম চিহ্ন না থাকে, যদি থাকে জ্যোতি চিহ্ন তাহলে কোন তত্ত্বে? বাক্য তত্ত্বে। যদি থাকে ছেদ চিহ্ন তাও বাক্য তত্ত্বে। সেক্ষেত্রে যদি অর্থ থাকতো অর্থ তত্ত্বে, ধ্বনি ও বর্ণ থাকলে ধ্বনি তত্ত্বে, বাক্য থাকলে বাক্য তত্ত্বের। তাহলে ব্যতিক্রম ছিল উক্তি, বাচ্য, বাগধারা, প্রবাদ প্রবচন, বিরাম চিহ্ন। প্রিয় শিক্ষার্থী, এই তিনটা না থাকলে সহজ ভাষা শব্দতত্ত্ব ক্লাস শেষের অংশে বুঝতেই হবে। এই তিনটা যদি না থাকে তাহলে সহজ ভাষা অর্থ নেই, বাক্য নেই, ধ্বনি ও বর্ণ নেই, দেব শব্দতত্ত্বে। প্রশ্ন এবার তোমাদের কাছে, সমাস কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সবাই একটু দ্রুত অ্যান্সার করি ক্লাস রিভিশনের শেষের অংশে। সমাস তাহলে কোন অংশে? সমাস কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সমাস কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সমাস কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সবাই কমেন্ট করি, দ্রুত কমেন্ট করি। সমাস কোন তত্ত্বের আলোচ্য বিষয়? যদি বলি উপসর্গ কোন তত্ত্বের? উপসর্গ কোন তত্ত্বের? তাহলে উপসর্গ, সমাস, কারক, বিভক্তি সবগুলোই। সাদিয়া খাতুন বলছেন শব্দতত্ত্ব, জান্নাত ইসলাম বলছেন শব্দতত্ত্ব, অ্যালেক্স বলছেন, নাইরা বলছেন শব্দতত্ত্ব। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আকি আক্তার বলছেন শব্দতত্ত্ব, হ্যাঁ ধন্যবাদ। রহিমা খাতুন আয়সা বলছেন শব্দতত্ত্ব, রুফসানা আক্তার বলছেন, রিমি সুলতানা, আফিয়া সীমা, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে বুঝতে পারছি শব্দ এই তিনটা না থাকলে শব্দতত্ত্ব। প্রিয় শিক্ষার্থী, শেষ পর্যায়ে প্রশ্ন। আমরা আজকে শিখেছি বাংলা ও ব্যাকরণের আলোচ্য বিষয়, বাংলা ও ব্যাকরণের আলোচ্য বিষয়, বাংলা ও ব্যাকরণের আলোচ্য বিষয়। রিমি সুলতানা বলছেন শব্দতত্ত্ব, নুফায়া জান্নাত বলছেন শব্দতত্ত্ব, মাহফুজা খাতুন বলছেন শব্দতত্ত্ব। ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমরা বেশি থেকে বেশি কমেন্ট করার চেষ্টা করি, একটু একটু শেষের অংশে আমরা চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, আমরা শিখেছি বাংলা ও ব্যাকরণের আলোচ্য বিষয়। আমরা একটু যদি শুরু থেকে শিখি তাহলে আমরা পাবো। আমরা শুরু থেকে শিখলে আমরা একটা জিনিস পাই। দেখি আমরা একটু শুরু থেকে ক্লাসটা রিভিশন করার চেষ্টা করি। রিপন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ কাউসার স্যার আপনার উপস্থাপনার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইকে। প্রিয় শিক্ষার্থী, আমরা 2 মিনিটে একটু ক্লাসটা শেষ করতে চাই। বাংলা ও ব্যাকরণের আলোচ্য বিষয় শিখেছি। বাংলা শব্দটি ছিল সন্ধি নিয়মে, সন্ধিতে অনুস্বারের জায়গায় ম লেখো, ভাঙলে বাম যোগ লা। ব্যাকরণ শব্দটি প্রত্যয়, প্রত্যয়ে র রেফ গ্রহণ করে না, ভাঙলে পাওয়া যায় রিকার, বি যোগ আ যোগ প্রি যোগ অন। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যতটুকু শিখলাম আগামী দিন ইনশাল্লাহ এর চেয়েও আরো ভালো কিছু শেখার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আরেকটি কথা বলি, যারা অনলাইনে ক্লাস করতেছো, এই অনলাইন ক্লাসের সাথে যুক্ত যারা আছো তারা চেষ্টা করবা দ্রুত পরীক্ষা দেওয়ারও। যত পরীক্ষা দেবা তত নিজের জ্ঞানটাকে জানা যাবে, তুমি কতটুকু শিখেছো আর কতটুকু জানছো। তাই চেষ্টা করবা এই শেখা জানার মধ্যে আরেকটি জিনিস, তোমরা পরীক্ষা সবাই তাই এই ইসলামী নার্সিং ভর্তি কোচিং এর পেজের সঙ্গে অ্যাড হবা এবং ভর্তি হয়ে যাবা। ভর্তি ফি আমাদের একেবারেই সর্বনিম্ন 200 টাকা দিয়ে সবাই ভর্তি হবা। সবাই ভর্তি হয়ে আগামী শুক্রবারে পরীক্ষা। আজকের যে ক্লাস হয়েছে এই ক্লাসের উপরে পরীক্ষা। আমরা কতটুকু জেনেছি এবং এই জানার পরে কতটুকু আমরা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছি, এটাই আমাদের জ্ঞান, এটাই আমাদের শিক্ষা।
প্রিয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য ও সুস্বাস্থ্য কামনা করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ইসলামী নার্সিং ভর্তি কোচিং সেন্টারের নিয়মিত শিক্ষক কাউসার স্যারকে। পাশাপাশি আরো ধন্যবাদ জানাই যারা দীর্ঘ সময় ধৈর্যের সহিত আজকের স্যারের ক্লাস দেখেছেন বা নোট করেছেন। প্রত্যেকে ইসলামী নার্সিং পরিবারের পক্ষ থেকে সাধুবাদ এবং অভিনন্দন রইল। আশা করি আপনাদের সবার ক্লাস ভালো লেগেছে। আমরা আগামী সপ্তাহে অর্থাৎ প্রতি বুধবার আমাদের এই ক্লাস কন্টিনিউ চলবে। আগামী বুধবারে আমাদের ইংলিশ ক্লাস থাকছে, আপনারা সবাই সাথে থাকবেন। এবং আজকে যে ক্লাস হয়েছে স্যারের, এই ক্লাসের উপরে প্রতি ফ্রাইডেতে শুক্রবার করে রাত 8টার পরে পরীক্ষা থাকবে। আপনারা সবাই পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করবেন আর প্রতি বুধবার করে ক্লাস করবেন। আর ইসলামী নার্সিং পরিবারের সাথে থাকার জন্য সবাইকে আবারও সাদর সম্ভাষণ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।